মন্দিরের কাছে এসে গেছি। একদম সুন্দর ভিউ এখান থেকে সব থেকে সুন্দর মন্দিরটাও পুরো দেখা যাচ্ছে, আর পেছনের শৃঙ্গটাও। সূর্যের আলোটার সাথে সাথে মন্দির আর তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, অসাধারণ, অপরূপ। হর হর মহাদেব। কলকাতা থেকে কেদারনাথ ভ্রমণের গল্পে আপনাদের স্বাগত। আমাদের এই ভ্রমণের গল্পের যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে। আমরা কিভাবে কলকাতা থেকে কেদারনাথ পৌঁছলাম এবং কেদারনাথে কিভাবে দর্শন করলাম, এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দুটি পর্বে আসবে। প্রথম পর্বে আমরা দেখব কলকাতা থেকে কিভাবে কেদারনাথের ট্রেকিং শুরু, অর্থাৎ গৌরীকুণ্ড অবধি পৌঁছেছি। আমাদের একজন খুব অসুস্থ হয়ে গেছে, আর যারা এই সমস্ত মানুষ এই হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারটা চলে গেল, হেলিকপ্টারে যাচ্ছে। হেলিকপ্টার গল্পের প্রথম পর্যায়ে আমরা কলকাতা অর্থাৎ হাওড়া স্টেশন থেকে পৌঁছাবো হরিদ্বার। কুম্ভ এক্সপ্রেস আমাদের বুকিং রয়েছে H2-তে। আজকের এই নতুন ভ্রমণের গল্পে আমাদের যাত্রা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি দমদম থেকে, তো মূল যাত্রাটা শুরু হলো এই হাওড়া থেকে। দুপুর 1টার সময় এর নির্ধারিত টাইম রয়েছে। একদম H2টা আমার সামনের দিকে, একদম সামনের দিকে, অনেকখানি হাঁটতে হচ্ছে। অনেকক্ষণ আগে থেকেই দিয়ে দিয়েছে, প্রায় আধা ঘন্টা আগে থেকেই দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, কারণ যাত্রী সংখ্যা প্রচুর, সবাই কেদারনাথ যাচ্ছে। যেহেতু একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, প্রত্যেক দিন কিন্তু কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে ট্রেন যায়। হাওড়া থেকে মূলত প্রত্যেকদিন দুটো করে ট্রেন যায়। মঙ্গলবার আর শুক্রবার উপাসনা এক্সপ্রেস যায় দুপুর 1টায়, আর বাকি সপ্তাহের দিনগুলোতে দুপুর 1টায় কুম্ভ এক্সপ্রেস যায়। আমরা যাচ্ছি কুম্ভ এক্সপ্রেসে। এই উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস এই দুটো ট্রেন কিন্তু যেতে সময় কম নেয়, 26 ঘন্টা। এর টাইম রয়েছে, আজকে দুপুর 1টায় ছেড়েছে, কালকে সেখানে পৌঁছবে 3:50-এ। কিন্তু যেটা দুন এক্সপ্রেস, সে সময় নেয় 32 ঘন্টা। এবার দুন এক্সপ্রেস 32 ঘন্টা সময় নেয়, তার কারণ সে অনেক বেশি স্টপেজ নেয়। তো দুন এক্সপ্রেস রয়েছে রাত্রি 8টার সময়, সে পৌঁছবে তারপরে দুদিন পর, ওই সকাল সকাল পৌঁছবে। তো যাওয়ার জন্য ছোট্ট এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। তবে এই উপাসনা এক্সপ্রেস আর বা কুম্ভ এক্সপ্রেস ধরে নেওয়াটা আমার হিসেবে বেস্ট, কারণ সময়টা অনেক কম লাগে, টিকিটের দাম একই, প্রায় একই। আসলে আমরা তো সমভূমি অঞ্চলের মানুষ, ছোটবেলায় বইয়ে পড়া সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলো এখন সচক্ষে দেখে খুবই ভালো লাগছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সমভূমিতে থাকি। ট্রেনটা পশ্চিমবঙ্গের পর ঝাড়খণ্ড, তারপর বিহার, তারপর উত্তরপ্রদেশ, তারপর উত্তরাখণ্ড। এই যে আমরা ঝাড়খণ্ডে রয়েছি, এটা পুরো মালভূমি অঞ্চল। মানুষ ধাপ কেটে চাষ করছে, প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। মানে কলকাতায় থাকা ইট পাথরের জঙ্গলে, সেখান থেকে বেরিয়ে এসে প্রকৃতির যে মনোরম পরিবেশ, তার অনুভূতিটা মানে এই ট্রেনের ভ্রমণেই আপনারা পাবেন। কি সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ, ও পুরো সন্ধ্যের সময়টা সেরা 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 সেরা। এই ট্রেন জার্নিটা সত্যি মনোমুগ্ধকর। ও আহা, হরিদ্বারে গিয়ে আমরা ভারত সেবাশ্রম সংঘে স্টে করব। 25শে মে আমরা বাস নিয়ে পৌঁছাবো সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে আমরা আবার কিছুটা পায়ে হেঁটে ও কিছুটা
বোলারো গাড়ির দ্বারা পৌঁছাবো গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডেতে আমরা আবার হোটেলে স্টে করব। সেখান থেকেই আমাদের শুরু হবে ট্রেকিং। তো প্রথম পর্যায়ের ভিডিওতে আমরা কলকাতা থেকে গৌরীকুণ্ড পৌঁছানোর সম্পূর্ণ যে রাস্তার বিবরণ, কোথায় থাকবো, কোথায় কি খাবো, তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ রয়েছে। আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা বুলডোজার বাবার রাজ্যে রয়েছি। কিন্তু এখানকার যে মাঠ ঘাট প্রকৃতি আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক মিল রয়েছে। দেখে মনে হচ্ছে যে এরা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই যাচ্ছে। হ্যাঁ, একদম সমভূমি, তো গঙ্গার সমভূমি অঞ্চল। তবে এই চলতে চলতে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। যদি আপনারা এই স্লিপারে যেতে চান তাহলে কিন্তু মাথায় এটা রাখবেন যে একটু লড়াই করে মেহনত করে যেতে হবে। এটা হ্যাঁ, এটা এসির মতো আরামদায়ক সফর নয়, কারণ এখনই এমনি ওয়েদার খুব গরম রয়েছে, তারপর যাত্রী সংখ্যার চাপ, সবাই যাচ্ছে কেদারনাথ। এখানকার মোটামুটি যাত্রীর 80% সব কেদারনাথ যাচ্ছে, যার জন্য এখন ট্রেনে একদম ভরা ভিড়। আমাদের তো রাতে মানে ওয়াশরুমে যাওয়ারও সমস্যা হচ্ছিল। তো যারা এই স্লিপার ক্লাসে যাবেন, বিশেষ করে কুম্ভ এক্সপ্রেসে মাত্র 2টো কামরা রয়েছে স্লিপার ক্লাসের জন্য। তো এই কুম্ভ এক্সপ্রেসে স্লিপার ক্লাসটা কম রয়েছে। যদি আপনারা স্লিপারে একদম যেতে চান তাহলে দুন এক্সপ্রেস ধরতে পারেন। দুন এক্সপ্রেসে অনেকগুলো স্লিপার রয়েছে। কুম্ভতে মেনলি এসি বেশি রয়েছে, কিন্তু কুম্ভটার টাইম অনেক কম নেয়। আর একটা কথা, আপনারা সাবধানতা, যদি কখনো কোনো স্টেশনে জল নেবেন এটা চিন্তা করেন, ওটা করতে যাবেন না। আপনারা জলটা কিনেই নেবেন, কারণ নেমে জল ভরতে ভরতে ট্রেন মিস হয়ে যেতে পারে। এটা সাবধানতা। যারা প্রথমবার এরকম ট্রেনে সফর করছেন কোনো ভ্রমণের জন্য বা কোনো দরকারে, তাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে জল ভরতে স্টেশনে কখনোই নামবেন না, কারণ তাদের ট্রেন মিস হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। কারণ এরকম অভিজ্ঞতা আমাদের সাথেই হয়েছে। গত রাতে পাটনাতে ট্রেন ঢুকেছিল, তো ওখানে 10 মিনিট দাঁড়াবে, তাই আমরা নেমে জল ভরতে গেছিলাম, কিন্তু এত ভিড়, তো তাতে প্রচুর মানে জল ভরে উঠতেই মানুষের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের এটা সুবিধার্থে আমি বলে রাখলাম। ট্রেন হরিদ্বারের আগে স্টপেজ লাক্সার। এখানে কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে গেছিল, তাই ওয়েট করছে। এর ছাড়ার এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 3:10, প্রায় 3:10 বাজতে যায়। এখন অসহ্য গরম, তো অপেক্ষা করতে হচ্ছে, আর কিছু নয়। আমাদের যে সহযাত্রীরা, এই কাকা, এই আমাদের কৃষ্ণ কাকা, শ্রীকৃষ্ণের নাম করে আমরা হ্যাঁ। তো ট্রেনটা ছাড়লে হরিদ্বারেও হয়তো আশা করছি টাইমেই পৌঁছে যাব, কিন্তু ওয়েদার খুব গরম রয়েছে। হ্যাঁ, এটা মাথায় রেখে যারা স্লিপারে জার্নি করবেন, ওয়েদার কিন্তু খুব গরমই থাকে। চাইলে আপনারা এসি নিতেও পারেন। হ্যাঁ, একদম ক্রাউডে ভর্তি। চলো কাকা, পুরো ভর্তি। বলো হর হর মহাদেব। চলো, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হর হর মহাদেব। এই তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। টোটোতে করে আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে। বেশি নয়, কেউ পায়ে হেঁটে চাইলে আপনারা আসতে পারেন, কারণ স্টেশন থেকে 1 কিলোমিটার দূর মাত্র। আর না হলে অটো নেবেন, 20-25 টাকা করে নেবে। হ্যাঁ, অটোতে করেও আপনারা সেবাশ্রম সঙ্গে চলে আসতে পারেন। চলুন ভেতরে গিয়ে রুম বুকিংয়ের ব্যাপারটা দেখি। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে এসি রুম, 1500 টাকা করে। হ্যাঁ, খুব সুন্দর, একদম
ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর। ভারত সেবাশ্রম সঙ্গে স্টে করার পর আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের সময় হারকি পৌরি ঘাটের উদ্দেশ্যে। হারকি পৌরি ঘাটে গিয়ে আমরা দেখলাম নৈসর্গিক সৌন্দর্য। সন্ধ্যের হারকি পৌরি ঘাট, অসংখ্য গাড়ি, ম্যাক্সিমামই প্রাইভেট কার, টু হুইলার বাইক। এইদিকে গঙ্গার ঘাট, এখানে নাস্তা করার জন্য ছোটোখাটো খাবারের স্টলও রয়েছে, সুলভ শৌচালয় রয়েছে। ধীরে ধীরে আমরা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, খুব ঠান্ডা পানীয় জল, চাইলে আপনারা এখানে জল ভরে নিতে পারেন। হারকি পৌরি ঘাটের মেন গেট। প্রচুর খাবারের স্টল রয়েছে, ফাস্ট ফুড খেতে চাইলে সন্ধ্যা আরতিটা খুব সুন্দরভাবে সারতে পারবেন। এখানে প্রচুর মানুষের সমাগম, সেই জনস্রোত, আর অপরে সেই জনস্রোত এসেছে কিন্তু এই শতশ্রেণী গঙ্গাকে দেখতে। শতশ্রেণী মা গঙ্গা এখানে বয়ে চলছে, অনেকে গঙ্গার ঘাটে স্নান করছে। এদিকে গঙ্গার ঘাটে স্নান করছে, এখান দিয়ে দেখতে পারবেন বহু দূর অবধি গঙ্গার ঘাটে রেলিং দেওয়া রয়েছে। কিন্তু গঙ্গা খুব খুব খরস্রোতা এখানে। তো গঙ্গার ওপর থাকা এই ব্রিজটির ওপর দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমি ব্রিজ থেকে পুরো গঙ্গার ভিউটা দেখাবো। তো আমাদের ডান দিকে যে ওই রামধনুর যে ব্রিজটা রয়েছে, ওটা সুদৃশ্য ভিউটা দেখাবো। তার আগে আপনারা এই দিক থেকে দেখুন কি সুন্দর লাইটিং, কত খরস্রোতা গঙ্গা, অজস্র মানুষ স্নান করছে গঙ্গার তীরে, গঙ্গার জল নিয়ে যাচ্ছে। আর আমরা যদি এই ভিউ থেকে ডান দিকে তাকাই, ওই দূরে পুরো ভগবান রামচন্দ্রের সেই রামধনু বা যদি বলি হরধনু, সেই স্টাইলে আরেকটি ব্রিজ রয়েছে, সুদৃশ্য ব্রিজ, এবং সেটিতে সুন্দর লাইটিং সিস্টেম রয়েছে। আর গঙ্গার দুই পাড়ে অজস্র মানুষের ভিড়, জনস্রোত। এই শতশ্রেণী গঙ্গাকে দেখতে অজস্র মানুষের জনস্রোত। হারকি পৌরি ঘাটে যখন পেরিয়ে আমরা এপারে এলাম, এখানে যে মার্কেট রয়েছে, প্রচুর ভিড় মানুষের, প্রচুর মানুষের ভিড়। সমস্ত ধরনের জিনিস রয়েছে, হ্যাঁ, পুজোর সামগ্রী, সাজগোজের, জামা কাপড়ের, সমস্ত ধরনের মার্কেট। খাবারের অঢেল দোকান, মানুষেরও অঢেল ভিড়, মানে প্রচুর ভিড়। তো একটা সাবধানতা, আপনারা টাকা পয়সা আর আপনাদের মোবাইল খুব সাবধানে রাখবেন, কারণ এত ভিড়ের মাঝে কখন কি হয় কে জানে, কেউ বলতে পারবে না। সুপ্রভাত বন্ধুরা, আজ 25শে মে সোমবার। আমরা ভোর 3টের সময় বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগ যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আজকে যা উদ্দেশ্য আছে, আমরা একদম গৌরীকুণ্ড অবধি পৌঁছবো। তো দেখছি আমাদের বাস বুকিং আছে। তো বাস আমাদের 3টের সময় বলেছিলেন, আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা পুরো ফাঁকা শুনশান, আমাদের পুরো গ্রুপ বেরিয়ে পড়েছে। আমাদের হিমগিরি এই নতুন যাত্রায় আমাদের সফরের জন্য, আমাদের সোনপ্রয়াগ অবধি নিয়ে যাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি। বাকি সবাই এলে, এখানে পরপর আরও ট্রাভেল এজেন্সির বাস পরপর রয়েছে, সবাই যে যার ধীরে ধীরে লোকজন আসছে, একসাথেই খুব সম্ভব ছাড়বে। এরা বলে দিয়েছে 2:30-3টের সময় আসবেন, 3টের সময় ছাড়বে, কিন্তু 3টের সময় ছাড়তে পারবে না মনে হচ্ছে।
আপনারা যদি ডাইরেক্ট সোনপ্রয়াগ যাওয়ার বাস না পান তাহলে অল্টারনেট একটা উপায় বলে দিচ্ছি। বাস স্ট্যান্ডে আসবেন, এখানে সরকারি বাস পরিবহন ব্যবস্থা রয়েছে যে ঋষিকেশ থেকে আবার আপনারা ওখান থেকে সোনপ্রয়াগ যেতে পারবেন। আর দেখুন এই উত্তরপ্রদেশ পরিবহন নিগমের কত বাস দাঁড়িয়েছে। বাস স্ট্যান্ডে প্রচুর বাস থাকে, তো ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা এক থ্রু বাস না পান তাহলে কিন্তু এইভাবে আপনারা ঋষিকেশ হয়ে আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করে সোনপ্রয়াগ যেতে পারবেন। ফাইনালি 4টের সময় বাসটি ছাড়লো, 3টে ছাড়লো। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী অর্থাৎ উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার জন্য আগে থেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। যদি আগে থেকে কেউ রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু সোনপ্রয়াগ যাওয়ার আগে আপনারা হরিদ্বারে করতে পারেন বা সোনপ্রয়াগে পৌঁছেও অফলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য শুধু আধার কার্ডের প্রয়োজন হয় আর একটি ফোন নাম্বারে। চলতে চলতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে উত্তরাখণ্ডে এই 4 ধাম যাত্রার জন্য আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু যারা হয়তো অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি বা কোনো কারণে হয়ে ওঠেনি করা, তাদের জন্য আজকে আমরা সোনপ্রয়াগে কীভাবে অফলাইন রেজিস্ট্রেশন হয় তার প্রসেসটা দেখাবো। আমাদের সাথেও অনেক সহযাত্রী রয়েছেন যাদের কিন্তু রেজিস্ট্রেশন নেই ও স্লট বুকিং নেই দর্শনের জন্য। তাদের কিন্তু আমরা আজকে সোনপ্রয়াগে গিয়ে যে অফলাইন রেজিস্ট্রেশন হয় তার জন্য কি প্রসেস রয়েছে, কোথায় যেতে হবে, কি করতে হবে, সেটার ভিডিও আপনাদের আমি দেখাবো। তো এই ভিডিওটিতে আপনার শেষের দিকে আপনারা দেখতে পাবেন কোথায় গিয়ে আমাদেরকে অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন না হলে কিন্তু আমরা ট্র্যাকিংয়েও এন্ট্রি পাবো না। ট্র্যাকিংয়ের আগেই আমাদের রেজিস্ট্রেশন চেকিং হয়। তো প্রায় 55 কিলোমিটার 55 কিলোমিটার আসার পর একটা জায়গাতে স্টপেজ নিল, আমাদেরকে জানালো যে 20 মিনিট এখানে স্টপেজ থাকবে ওয়াশরুম যাওয়া বা নাস্তা করা তাদের জন্য। তো নিচে গিয়ে নেমে গিয়ে দেখা যাক কি নাস্তা রয়েছে। সকালের নাস্তাতে আমরা আলু পরোটা খাচ্ছিলাম। সেই নাস্তা করতে করতে আমরা রেস্টুরেন্টের জানলা দিয়ে বাইরের নৈসর্গিক দৃশ্য দেখলাম। ভ্যালি ও তার দুই দিকের থাকা পাহাড় ও তার মাঝে গ্রস্ত উপত্যকা দিয়ে বয়ে যাওয়া এক নাম না জানা নদী।
জানার কথা ছিল দুপুর 1টায়, কিন্তু এখন বেজে গেছে বিকেল 5টা। এখনও অবধি আমাদের গন্তব্য সোনমার্গ থেকে আমরা 2 কিলোমিটার দূরে রয়েছি। তাই এই অবস্থাতে আর কি করা যাবে, আমরা তো মাথা গরম করে কিছু লাভ নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। পুরো জ্যাম 10 কিলোমিটার আগে থেকেই জ্যাম চালু হয়েছিল। এখনও সেটা আমাদের 2.5 কিলোমিটারের মোটামুটি ওপরে। এই দেখো ওপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে। তো 2.5 কিলোমিটার দূরত্ব থেকে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সোনমার্গে পৌঁছানোর জন্য এখনও আমাদের 2.5 কিলোমিটার রাস্তা বাকি। তাই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। নতুন করে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলছে। এগুলোতে ধস নেমে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই নতুন করে আবার রিপেয়ারিংয়ের কাজ চলছে। 6টা বেজে গেছে, এখনও পর্যন্ত বাস যাওয়ার কোনো নামগন্ধ নেই। এখনও সোনপ্রয়াগ পৌঁছতে 2 কিলোমিটার বাকি আছে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি আমাদের লাগেজ নিয়ে। হ্যাঁ, লাগেজ নিয়ে নেমে পড়েছি যাতে আমরা হেঁটেই চলে যেতে পারি। আপাতত আমরা হাঁটা শুরু করে দিয়েছি এই সব লাগেজ নিয়ে। এখন কিছু করার নেই, কি করব। এত যদি ভিড় হয়, আশা করি এই 2 ঘন্টা 2 কিলোমিটার যেতেই 2 ঘন্টার সময় নেবে। তো এখানে 8টা বাজিয়ে দেবে। তা আমাদের আর গৌরীকুণ্ড আজকে যাওয়া হবে না। আজকে আমরা যদি গৌরীকুণ্ড যেতে না পারি, তাহলে কিন্তু কালকে আমাদের ভোর বেরিয়ে ট্রেকিংয়ে প্রবলেম হয়ে যাবে। আমরা এই জন্যই বেরিয়ে পড়েছি। এইভাবে যেতে হচ্ছে, 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। আর এই জায়গাটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং জায়গা। সমস্ত গাড়ি পার্কিং হচ্ছে এখানে, ঠিক আছে। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য আমাদের বুলেরো গাড়ি নিতে হচ্ছে। প্রত্যেকটা বুলেরো থেকে 12 জন করে, এবং মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে। আমাদের দেরিটা হয়ে গেল, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 6:30 বাজতে যায়। এখন আমরা যাচ্ছি গৌরীকুণ্ডে, গিয়ে হোটেল ঠিক করতে হবে। আসলে সমস্যা হচ্ছে যে যারা বাসে আসবেন এটা খেয়াল রাখবেন, যত ভোর যে বাস ছাড়বে সেই বাসটা ধরার। কারণ আমাদের বাস ছাড়বে বলেছিল 3টের সময়, ছেড়েছে 4:30-এর সময়। সেই বাস লাস্ট 10 কিলোমিটার আসতে 6 ঘন্টা সময় নিয়েছে, তবুও শেষ 2 কিলোমিটার আসেনি বাস। আমরা নেমেই নিজেরা হেঁটে, বাকি এদিকে আরও 1.5 কিলোমিটার, টোটাল 3.5 কিলোমিটার হেঁটে গৌরীকুণ্ড যাওয়ার জন্য এই বুলেরো গাড়িটা ধরলাম। তো এখনো এদিকে রাস্তার কাজ চলছে, ধুলো বালি, হ্যাঁ, তার মাঝ দিয়ে যাচ্ছে এই বোলেরো গাড়ি করে, মহিন্দ্রা বোলেরো পিক আপ। চলো না, এখান থেকে নেবে আমরা গৌরীকুণ্ডে হোটেল বুকিংটা কীভাবে করছি, কোথায় থাকবেন, কি করবেন, আমি সেটা আপনাদেরকে বলছি। এই ওপরে যেতে হবে, সবাই যাচ্ছে, আমাদের সাথীরাও আসছে। আমরা একসাথে যাব, আমাদের একসাথে 13 জনের টিম আছে। এই ফার্স্ট টাইম বরফ দেখা যাচ্ছে, দেখুন কি এক্সপিরিয়েন্স, দারুণ, কি সুন্দর। ওফ, দারুণ। এই না প্রকৃতির সৌন্দর্য। এই গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। এখানে সেই গানটা মনে পড়ে যাচ্ছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ভিডিওর অন্তিম অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা কিভাবে ট্র্যাক করে কেদারনাথ পৌঁছলাম, সেই ট্র্যাকে কি চ্যালেঞ্জ ছিল, এর জন্য আমরা কি সাবধানতা অবলম্বন করব, কিভাবে দর্শন করলাম, রাতে কোথায় স্টে করলাম, আবার কিভাবে ফিরে এলাম, সম্পূর্ণ তথ্য রয়েছে। এই ট্রেকিংয়ের রোমাঞ্চ অপেক্ষা করছে আপনাদের জন্য। একটু আগে যে ব্রিজটা দেখাচ্ছিলাম, ওই ব্রিজটার ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। এটা দিয়ে যেতে হবে, একদম নদীর মাঝখানে। দেখতে পাচ্ছেন সাউন্ড, ওই ওপর থেকে নদীটা আসছে, কত দূর থেকে বুঝতে পারছেন, অনেকটা দূর করে একটু দেখাচ্ছি আপনাদের। ও অসাধারণ সৌন্দর্য, অপূর্ব, একবার আসতেই হবে কেদারনাথ।
যদি আমার এই ভ্রমণের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী ভ্রমণের গল্পের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শ্রীনিবাস এবং ভিডিওটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।